হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো, ঘরে আছো। অবসর সময়টা আমার সাথে কিছুক্ষণ কাটাও। একাডেমিক ক্লাসের কিছুটা তোমাদের একাডেমিক ক্লাসের কিছুটা সহায়ক হিসেবে আমার ক্লাসগুলো কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। ঘন ঘন হাত ধোবা, বাইরে বের হওয়া না, সর্বপ্রথম এটা বেঁচে থাকার সবার আগে, তারপর বাকিটা কিছু পরে হবে। যেহেতু সময় আছে সেহেতু আমি তোমাদেরকে কিছু শেখার চেষ্টা করছি, তোমার সেটা গ্রহণ করবা, সেই প্রত্যাশা। আমি আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে তোমাদেরকে কিছু ছবি তোমাদেরকে শেয়ার করা যায় কি না, দেখা যায় কি না। সেই জন্য আমি ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার চেষ্টা করছিলাম। আসলে ব্যর্থ হয়েছি, আধা ঘন্টা ধরে ট্রাই করলাম, ব্যর্থ হয়েছি। তারপরেও কিছুটা প্রস্তুতি আমার আজকে আছে। আজকে আমি তোমাদেরকে গতকালকে আমরা আলোচনা যেটা করেছিলাম সাপোর্ট, সেই সাপোর্টটা শেষ করব। সাপোর্টটা শেষ করার পর আমরা ইন্ডিভিজুয়াল মেম্বারগুলো যে আছে, বিম আছে, কলাম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মনোযোগ দিবা, আর তোমরা এই লাইভ ভিডিওটা শেয়ার করবা, যাতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আমাদের সাথে যুক্ত হতে পারে, তারাও যাতে তাদের কাঙ্ক্ষিত কিছু নলেজ তারা নিজেরা গ্রহণ করতে পারে। তোমরা মনে হয় স্ক্রিনে কিছুটা দেখতে পাচ্ছ, এই সাইডে কিছু কিছু এলিমেন্ট রাখা আছে। হ্যাঁ, আমাদের সোফা সেটের যে কর্নারটা আছে, সেই কর্নারে কিছু এলিমেন্ট রাখা আছে। হ্যাঁ, এইটা এই জায়গায় এগুলো দিয়ে আজকে তোমাদেরকে কিছু শেয়ার করব। তো শুরু করা যাক। আমরা গতদিন আলোচনা করেছিলাম সাপোর্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেইন ফাংশনটা হচ্ছে যে একটা স্ট্রাকচার তাকে মুভমেন্ট করতে না দেওয়া। বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি যদি বিল্ডিং নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেই বিল্ডিংটার ক্ষেত্রে আমি বলতে চাই যে বিল্ডিং তো মুভ করতে দেওয়া যাবে না, সেটা হরিজন্টালি হোক ভার্টিক্যালি হোক, মুভ করতে দেওয়া যাবে না। তো মুভ করতে যদি না দিই, তাহলে আমরা এবার আসি যে সাপোর্ট কী বলেছিলাম। রোলার সাপোর্ট বলেছিলাম, হিঞ্জ সাপোর্ট বলেছিলাম, ফিক্সড সাপোর্ট নাম বলেছিলাম। সাথে একটু গতকালকে মিস্টেক হয়ে গিয়েছিল যে রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট এক, এটা আসলে ভুল হয়েছিল। আসলে হিঞ্জ সাপোর্ট আর হলো হিঞ্জ সাপোর্ট এক। যাই হোক, রোলার সাপোর্টটা আমি দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজ থাকবে, তার নিচে গোল থাকবে, এরকম। এটা হচ্ছে রোলার সাপোর্ট। কারণটা হচ্ছে যে আমরা যদি এই সাপোর্টের উপরে কোনো অবজেক্ট রাখি, কোনো বস্তু রাখি বা কোনো লোড রাখি, এবং সেই লোডটাকে যদি আমরা হরিজন্টালি যদি আমরা একটা ফোর্স প্রয়োগ করি, তাহলে এই অবজেক্টটা বা বস্তুটা কিন্তু সে মুভ করবে। আচ্ছা, কিন্তু ওই বস্তুটাকে যদি আমরা একই বস্তুটাকে ওই সাপোর্টের উপরে যদি আমরা ভার্টিক্যালি যদি আমরা লোডটা দিই, ভার্টিক্যালি এই লোডটা যদি দিই আমরা, তাহলে কিন্তু কী হবে, এই বস্তুটা কিন্তু নিচের দিকে যাবে না। কেন যাবে না? ওই সাপোর্টটা, রোলার সাপোর্টটা কী করছে, সে একটা রিয়াকশন দিচ্ছে। রিয়াকশন এবং অ্যাকশন দুটো জিনিস কিন্তু ভ্যালু এক, বাট রিয়াকশন ইজ অপোজিট। ভ্যালু এক, রিয়াকশন অপোজিট। এই রিয়াকশনটা নিউটনের তৃতীয় সূত্র কাজ করে। প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই রিয়াকশনটা সবসময় নিউটনসের থার্ড ল ফলো করে। অর্থাৎ যদি
সাপোর্টের উপর যদি কোনো লোড না দেই তাহলে সাপোর্টের কোনো ভ্যালু নেই, অর্থাৎ সাপোর্ট কিন্তু সে কোনো রিয়াকশন দেবে না। সাপোর্টের উপরে যে পরিমাণ লোড রাখবো আমি, যে পরিমাণ ফোর্স প্রয়োগ করবো আমি, ঠিক সেই পরিমাণ ফোর্স বা লোড যে ডিরেকশনে আমি অ্যাপ্লাই করবো তার অপোজিট ডিরেকশনে সাপোর্টটা কী দেবে, রিয়াকশন দেবে। সাপোর্ট অলওয়েজ রিয়াকশন, সাপোর্ট কখনোই অ্যাকশন দেয় না, অ্যাকশন আমাদের দিতে হয়, আর সাপোর্ট সবসময় রিয়াকশন দেয়। নর্মালি লোড সাধারণত বিল্ডিংয়ের লোডগুলো ভার্টিক্যালি আসে, ভার্টিক্যালি যদি লোড আসে তাহলে রিয়াকশন কোন দিকে হবে, আপওয়ার্ড হবে, ওয়াই ডিরেকশন হবে, উপরের দিকে রিয়াকশন। তাহলে রোলার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, রোলার সাপোর্টের যদি কোনো উপরে যদি কোনো বস্তু রাখি তাহলে ওর উপর থেকে সরাসরি ভার্টিক্যালি যদি আমরা উপর থেকে নিচের দিকে যদি আমরা কোনো লোড চাপাই দিই তাহলে কিন্তু বস্তুটা সরবে না। তার মানে হচ্ছে রোলার সাপোর্টের তার উপরের দিকে রিয়াকশন দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তাকে যদি আমরা হরিজন্টালি এরকম করে যদি আমরা কোনো লোড দেই, ল্যাটারালি কোনো লোড দেই, তাহলে কিন্তু বস্তুটা মুভ করবে। এই জন্য বলা হয় যে রোলার সাপোর্টের তার হরিজন্টালি কোনো রিয়াকশন দেওয়ার মতো ক্ষমতা নাই। সাথে আর একটা জিনিস তার নাই, সেটা হচ্ছে যে ওই বস্তুটাকে যদি আমরা ঘোরাতে চাই, রোলার সাপোর্টের উপর একটা বস্তু রাখলাম আমি, তাকে আমি ঘোরাতে চাই, এইভাবে দেখাতে পারি। এটা রোলার সাপোর্ট, তাকে কিন্তু এটা তার বস্তু, আমি এটাকে কিন্তু এরকম করে চাপ দিয়ে কিন্তু এটাকে কিন্তু মুভমেন্ট করাতে পারি। তার মানে হরিজন্টালি তার রিয়াকশন দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আবার দেখা যাচ্ছে কি এটাকে কিন্তু ইচ্ছা করলে আমরা কিন্তু এই ঘোরাতে পারতেছি। এই যে আমি একটা যে অবজেক্ট নিয়েছি, এটা কলম বা পেন্সিল, আমি উপর থেকে চাপ দিচ্ছি, রিয়াকশনটা দিতে পারতেছি উপরের দিকে, কিন্তু আমি ইচ্ছা করি আমি যদি এটাকে ঘোরাই তাহলে কিন্তু এই যে সাপোর্টটা আছে রোলারটা, সে কিন্তু বাধা দিতে পারতেছে না, তার মানে হচ্ছে আমি এরকম করে ঘোরাচ্ছি, সে ঘুরতে কোনো বাধা দিতে পারতেছে না। এর অর্থ হচ্ছে যে রোলার সাপোর্টের ঘূর্ণন প্রবণতাকে নষ্ট করে দেওয়ার মতো কোনো রিয়াকশন সে দিতে পারে না। মানে রোলার সাপোর্টের বৈশিষ্ট্য কি খুব জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু একটা রিয়াকশন দিতে পারে। কোন রিয়াকশনটা? উপরের দিকের রিয়াকশনটা। কারণ আমি যদি এভাবে চাপ দেই, আমি কিন্তু নিজ দিকে নিয়ে যেতে পারতেছি না। কেন? সে উপর দিকে একটা রিয়াকশন দিচ্ছে। আবার একে আমি এরকম করে ঘোরাতে পারতেছি, তার মানে হরিজন্টালি তার কোনো রিয়াকশন দেওয়ার ক্যাপাসিটি নেই। আবার এটা ঘোরাতে পারতেছি, তার মানে কি মোমেন্টস, এখানে একটা নাম আছে, মোমেন্ট বা ঘূর্ণন প্রবণতাকে নষ্ট করার মতো দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই বা রিয়াকশন নাই। সুতরাং রোলার সাপোর্টের একটাই রিয়াকশন হয়, সেটা হচ্ছে যে আপওয়ার্ড, এবং এটা বলা হয় যে ভার্টিক্যাল রিয়াকশন, ওয়াই বরাবর রিয়াকশন, ওয়াই বরাবর অথবা যে বরাবর আমি লোড অ্যাকশন দেব তার অপোজিটে তার রিয়াকশন হবে। এটা হচ্ছে রোলার সাপোর্টের বৈশিষ্ট্য, একটাই মাত্র সে রিয়াকশন দিতে পারে। এরপর আসি হিঞ্জ সাপোর্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা, এই ইঞ্জিনিয়ারিংয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হিঞ্জ সাপোর্ট। আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিঞ্জ সাপোর্ট কি আমরা দেখেছি কখনো? জালাল আহমেদ, জুয়েল আমার বন্ধু, থ্যাংক ইউ। আনোয়ার মিতু মনে হয় আমার একটা এই সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুর ওয়াইফ মনে হচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে মিতু। সম্রাট, থ্যাংকস ফর ওয়াচিং। গতকাল তোমার সব ক্লাসগুলো দেখছো, ভালো লাগছে। হিঞ্জ সাপোর্ট কি তোমরা কখনো দেখেছো? হিঞ্জ সাপোর্ট আমরা প্রতিদিন সারাদিন 24 ঘন্টা দেখি আমরা, হয়তো এটা জানি না এটার নাম, এটা একটা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট দেখতে তো সবসময় একরকম হবে এমন কোনো কথা নাই, সব ধরনের সাপোর্ট দেখতে একরকম হবে এমন কোনো কথা নাই। ফাংশন অনুসারে, তার চরিত্র অনুসারে এটাকে আমরা চিনব, এটা হিঞ্জ সাপোর্ট নাকি ফিক্সড সাপোর্ট নাকি রোলার সাপোর্ট, চরিত্র অনুসারে, ক্যারেক্টার অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে। যেমন আমি একটা জায়গায় জয়েন্ট আছে,
একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টে কি হচ্ছে, এর কাজ কি, এ শুধুমাত্র একদিকে রিয়াকশন দেয়, আর দুই দিকে রিয়াকশন দিতে পারে না। তাহলে বুঝতে হবে এটা রোলার সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট আছে। হিঞ্জ সাপোর্টে বন্ধুরা আমাদের বাসার দরজাটা আছে না, দরজা, যে দরজাটা আমরা এখান থেকে দরজা দেখতে পাচ্ছি সরাসরি, এই দরজাটা আটকানো আছে। সম্ভবত এটা লোডের উপর ডিপেন্ড করে, এটা কমপক্ষে 3টা জায়গায় কবজা, যে বলি আমরা কবজা, যে নামটা বলি, সেই কবজাটা কিন্তু হিঞ্জ সাপোর্ট। কিন্তু কবজা দেখতে যেমন, আমরা কিন্তু ওইভাবে কিন্তু আমরা হিঞ্জ সাপোর্ট বলবো না। আমাদের হিঞ্জ সাপোর্ট আমাদের দেখতে হচ্ছে, হিঞ্জ সাপোর্ট দেখতে রোলার সাপোর্টের মতোই। আমি একে দেখাচ্ছি, এরকম একটা ত্রিভুজ হবে, ত্রিভুজের নিচে বটম সাইড, নিচ সাইডে এরকম একটা হ্যাশ থাকবে। এই হ্যাশ থাকবে, এর অর্থ হচ্ছে, যেমন রোলার সাপোর্টের কিছুটা চাকা ছিল, চাকা দেখানোর অর্থ হচ্ছে ওটা হরিজন্টালি ওই বরাবর মুভ করবে, আর এই হ্যাশ দেওয়ার অর্থ হচ্ছে মুভ করবে না। তাহলে কী হচ্ছে, আমরা এখানে স্পষ্ট করে আমরা দেখতে পাচ্ছি যে হিঞ্জ সাপোর্টে যদি আমরা উপর থেকে কোনো লোড দিই, তাহলে তো সে তো নেবেই, তার মানে রোলার সাপোর্টের যে একটা বৈশিষ্ট্য ছিল, সে একটা রিয়াকশন দেওয়া উপরের দিকে, হিঞ্জ সাপোর্টের কিন্তু সেটা অবশ্যই আছে। সাথে কি হচ্ছে, একে যদি এর উপর যে কোনো অবজেক্ট রাখি, তো অবজেক্টটাকে যদি আমরা হরিজন্টালি যদি আমরা ফোর্স প্রয়োগ করি, সেটাকে সে মুভ করতে দেবে না। সেই জন্য এখানে এই যে এখানে হ্যাশ চিহ্নটা আছে, এই হ্যাশ চিহ্নের মাধ্যমে সে বোঝা যাচ্ছে এটা আটকে ধরবে। তার মানে হিঞ্জ সাপোর্টের উপর যদি কোনো বস্তু দিয়ে আমরা উপর থেকে নিচ দিকে যদি আমরা ওয়াই বরাবর নিচের দিকে যদি আমরা একটা লোড দিই, তাহলে সেই বস্তুটা নিচের দিকে পড়বে না। তার মানে হিঞ্জ সাপোর্ট উপরের দিকে ওই লোডের সমপরিমাণ সে উপরের দিকে রিয়াকশন দিতে পারে। সাথে কি হচ্ছে, এই বস্তুটাকে যদি আমরা এরকম করে হরিজন্টালি যেটা প্রেশার দিই, ফোর্স দিই, তাহলে তারপরেও ফোর্স দেওয়ার পরে কী হবে, আমরা কিন্তু মুভ করাতে পারবো না আমরা। কি আটকে রাখবে, ওই যে হিঞ্জ সাপোর্ট বলছি আমি, যে হ্যাশ দেওয়া, এর অর্থ হচ্ছে রাফ। হ্যাঁ, এটা সে কী করবে, আমি হরিজন্টালি যদি 10 কিপ লোড আমি প্রয়োগ করি, সে কী করবে, 10 কিপ আমাকে উল্টা দিকে, আমি এইদিকে রিয়াকশন দিচ্ছি, আমি এদিকে অ্যাকশন দিচ্ছি, কিন্তু হিঞ্জ সাপোর্ট কী করবে, এই বরাবর আমাকে সমপরিমাণে রিয়াকশন দেবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে এখানে যেটা আমি সাপোর্টটা দেখাচ্ছি, ধরে নিচ্ছি এখানে একটা বস্তু আমি রাখছি কোনাতে, হ্যাঁ, এখন এটাকে আমি এই বরাবর আমি ফোর্স দিলে নড়বে না, আবার এই বরাবর যদি আমরা ফোর্স দিই তারপরেও নড়বে না বস্তুটা। কিন্তু এটা কিন্তু এরকম ঘোরাতে চাই, সেজন্য অনেক ক্ষেত্রে এর উপরে একটা গোল চিহ্ন দেওয়া থাকে, গোল, শিক্ষার্থী বন্ধুরা, গোল চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে। যে এটাকে আমি বলতে চাচ্ছি, এটা হচ্ছে পিন। আমি যদি এই পিনের মধ্যে আমরা এটাকে হুক চিন্তা করি, এখানে একটা অবজেক্ট রেখে আমি উপর দিকে টান দেব, তাহলে কিন্তু আমি উপর দিকে আমি বস্তুটাকে নিয়ে যেতে পারবো না। আবার ওই হুকে ধরে আমি এইদিকে টান দেবো, তারপরেও সেই বস্তুটাকে আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু ওই বস্তুটাকে যদি আমি হুকের মধ্যে যদি এরকম করে ঘোরানোর চেষ্টা করি, এই, তাহলে কিন্তু ইজিলি আমরা এরকম করতে পারবো। অ্যাজ লাইক দরজার কথা বন্ধুরা তোমরা চিন্তা করো, একটা দরজাকে যদি আমরা এরকম করে যদি এটা দরজা চিন্তা এভাবে টানতেছি, দরজা খুলে আসবে না। তার মানে কি, দরজার যে হেঞ্জ যে আছে, সাপোর্টটা আছে, কবজাটা, সে আমাকে ওই দিকে টান দিচ্ছে। আবার যদি আমি ইচ্ছা, আমার দরজাটা ভালো লাগতেছে না, আমি উপর দিকে টান দিব,
এইরকম করে টান দিয়ে উপরে তোলার চেষ্টা করবো। আমরা কি সেই দরজাটাকে উপরে দিয়ে তুলতে পারবো? পারবো না। কিন্তু মজার বিষয়টি কি বলতো, আমরা কিন্তু দরজা খোলা এবং বন্ধ কিন্তু কি দিনে কতবার করতে হয়? অনেকবার করতে হয়। একটা ফ্যামিলিতে 5টা মেম্বার থাকলে সারাদিনে যে কতবার দরজাকে এইরকম করতে হয় না বন্ধুরা? এরকম করে খুলতে হয়, আবার এইভাবে লাগাতে হয়, আবার এরকম করে খুলতে হয়, আবার এইভাবে লাগাতে হয়। তার মানে হচ্ছে দরজাতে কি হচ্ছে, আমি এইরকম এখানে একটা ঘোড়া, এটাকে আমি একটা ঘূর্ণন ফোর্স আমি তাকে অ্যাপ্লাই করতেছি। কিন্তু এখানে যে হিঞ্জ বা কবজা থাকবে, তার আমি যে এখানে অ্যাপ্লাই করতেছি সেটাকে ধরার মতো তার কোনো ক্যাপাসিটি নাই। ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই। সে ছেড়ে দিচ্ছে, বাবা তুমি ঘোরাতে চাও তুমি ঘোরাও, যতটুকু ঘোরাতে পারো ঘোরাও। যতক্ষণ পর্যন্ত বাধা না পাচ্ছি কোনো একটা ওয়ালের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ঘুরবে। তার মানে হিঞ্জ সাপোর্টটা সে কোনো ঘূর্ণন প্রবণতাকে সে আটকাতে পারে না, কোনো ধরনের ঘূর্ণন প্রবণতাকে আটকাতে পারে না। হারুনুর রশিদ দোস্ত অনলাইন অনলাইন ট্রেনার হয়ে গেলে নাকি? হ্যাঁ দোস্ত, আসলে কি করব, আমি চাই, আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে আমি আমার ক্লাস নিতে চাই আমার প্রতিষ্ঠানে। অনেক সময় হয় না, সময় হবে। তো আমি আমার স্টুডেন্টদের জন্য তারাও ঘরে বসে আছে, আমিও ঘরে বসে আছি, সময়টা আমি পাস করছি। বাট আমি মনে করি যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা দেখছে তারা অনেক উপকৃত হবে, যারা লার্নার যারা আছে, আর যারা এক্সপার্ট হয়ে গেছে তারা আসলে তাদের হয়তো প্রয়োজন নাই। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, আমরা হিঞ্জ সাপোর্ট এখন চিনি। হিঞ্জ সাপোর্টটা হচ্ছে আমার বাড়িতে যে দরজাগুলো আটকানো আছে, সেই দরজাতে যে 3টা বা 4টা কবজা আছে, সেই কবজাটাই কিন্তু হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে, হিঞ্জ সাপোর্ট ওই দরজাটা যদি কবজার যদি এটা ক্ষমতা থাকতো যে আমি এদিকে টানবো, ও খুলতে দেবে না, তাহলে কি আমরা দরজা কখন খুলতে পারতাম? একবার খুললে আর আটকাতে পারতাম না, একবার আটকালে আর খুলতে পারতাম না। তাহলে হিঞ্জ সাপোর্টের বিশাল একটা গুণ আমি বলবো যে আমি তাকে যদি ঘুরতে দিতে বলি, সে ঘুরতে দেবে। এই জন্যে হিঞ্জ সাপোর্ট তার 2টা রিয়াকশন দেওয়ার মতো ক্ষমতা আছে। রোলার সাপোর্টে একটা রিয়াকশন দেওয়ার ক্ষমতা আছে, সে শুধুমাত্র রিয়াকশনের অপোজিটে ভার্টিক্যালি সে রিয়াকশন দিতে পারে। আর হিঞ্জ সাপোর্ট দিতে পারে হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, বাট সে মোমেন্ট বা ঘূর্ণন প্রবণতার জন্য তার কোনো ক্ষমতা নাই। এই জন্য হিঞ্জ সাপোর্টে আমরা বলি, রোলার সাপোর্টে, তো বন্ধুরা দেখো, রোলার সাপোর্ট আমরা এইভাবে আমরা চিন্তা করি, এফ ওয়াই, রোলার সাপোর্টে একটা মাত্র রিয়াকশন আছে, তার নাম হচ্ছে এফ ওয়াই। এফ তে ফোর্স, ওয়াই মানে ওয়াই ডিরেকশন বরাবর। কিন্তু হিঞ্জ সাপোর্টের রিয়াকশন আছে 2টা। অবশ্য তার রোলার সাপোর্টের মতো ক্ষমতা তার তো অবশ্যই আছে, এক্সট্রা আছে হচ্ছে হরিজন্টাল। এফ এক্স তে হরিজন্টাল, এফ ওয়াইতে এফ এক্সে, তার মানে এফ ওয়াই তার রিয়াকশন আছে এবং হরিজন্টাল এফ এক্স বরাবর রিয়াকশন আছে। বাট তার কি নাই, যে গুণটা না থাকার কারণে আমরা দরজা ঘোরাতে পারি, সেটা হচ্ছে যে ঘূর্ণন প্রবণতাটাকে তাকে বাধা দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই, যেটা রোলার সাপোর্টেরও নাই। সেটার নাম হচ্ছে মোমেন্ট। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ডিজাইন করতে গেলে, লোড ক্যালকুলেশন করতে গেলে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এগুলো করতে গেলে আমাকে শিখতেই হবে। এরপরে আসি যে হিঞ্জ সাপোর্টের যে 2টো বৈশিষ্ট্য আছে এবং যা নাই, কি নাই, তার মোমেন্ট নেওয়ার মতো ক্যাপাসিটি নাই। ফিক্সড নামে একটা সাপোর্ট আছে, যে সাপোর্টে সে এফ ওয়াই থাকবে, এফ এক্স থাকবে, সাথে মোমেন্টও থাকবে। 3 ধরনের রিয়াকশন নেওয়ার মতো ক্ষমতা আছে। এই ধরনের সাপোর্টও কিন্তু আমরা দেখতে পাই। আমি তোমরা দেখতে পাও কিনা জানি না। এখন আমি যদি বলি এই যে আমার এখানে ফ্যান ঘুরছে, নিশ্চয় আমরা
ফ্যানের কথা চিন্তা করতে পারি। দেখো তো, ফ্যানের উপর আমি ঝুলি, ফ্যানের উপর আমি ঝুললাম, তার মানে আমি কিন্তু ভার্টিক্যাল একটা অ্যাকশন দিলাম। আমার যদি 75 কেজি ওজন হয়, তাহলে ফ্যানের উপর যদি ঝুলে আমি, তাহলে ওই ফ্যানটা কার সঙ্গে আছে, ও কিন্তু ছাদের সাথে আটকানো আছে। তার মানে ছাদ আমাকে ওই 75 কেজি রিয়াকশন দেবে উল্টো দিকে। সাথে বন্ধুরা দেখো তো, আমি যদি এটাকে হরিজন্টালি টানি, আমি যদি ফ্যানটাকে যদি এভাবে টানার চেষ্টা করি, এভাবে ফ্যানটাকে ছিঁড়ে ফেলবো, আমি টেনে ছিঁড়ে ফেলবো, তাহলে আমি ছিঁড়তে পারবো? হ্যাঁ, ছিঁড়তে পারা যাবে, সেটা অনেক ফোর্স দিতে হবে, সেটা অন্য জিনিস। আমি কিন্তু ছিঁড়তে পারবো না। তার মানে ফ্যানে এখানে কিন্তু কি, আমি এফএক্স যেটা আছে, এই ফ্যানের মধ্যে কিন্তু এফএক্স রিয়াকশনটা আছে। সাথে আমি যদি এটাকে ঘোরাতে চাই, আমি এরকম করে ঘুরাবো, এরকম করে ঘুরাবো। আমি কি পারবো, ঘোরাতে পারবো? যে ফ্যানটাকে একবার আমি, ফ্যানটি এরকম অবস্থা ছিল, আমি এরকম করে 90 ডিগ্রি ঘুরালাম, আবার দোলনার মতো আবার এরকম করে ঘুরালাম, পারবো কি? আমরা পারবো না। অথবা এটা যদি আমরা অনেক ক্ষেত্রে আমাদের ফ্যানের এই এক্সাম্পলটা একটু মুভমেন্ট করে, ওই যে যার সঙ্গে লাগে আমরা একটা হুইলের মধ্যে লাগাই, সেইটা যে ওই বরাবর যদি আমরা ধাক্কা দিই, অনেক সময় সেই ধাক্কাটা সে রিলিজ করে ছেড়ে দেয়, মানে পারি। এবার চিন্তা করো, আমরা ওয়ালের মধ্যে একটা প্যারাক ঠুকলাম, ওয়ালের মধ্যে একটা ওয়ালের মধ্যে প্যারাক ঠুকলাম, আমরা প্যারাকটা মেরে দিলাম, এটা চিন্তা করো তো। এটাকে আমি এরকম করে আমি ওয়াল থেকে হাত দিয়ে ওয়াল থেকে টেনে বের করার চেষ্টা করব, পারি না। তারপর এটাকে আমি উপর দিকে ফোর্স দেবো, খুলতে পারবো না। এবং আমি এবার চিন্তা করি, আমরা কিন্তু এই প্যারাগের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু ঝুলাই রাখি। যেমন আমার এখানে ওই ঘড়ি আছে, প্যারাগের মধ্যে ঘড়ি আটকায় রাখছে। ঘড়িটা কি করতেছে, ঘড়িটা অনেক কিছু, আমরা ভারী কিছু কিন্তু আটকায় রাখি, সুতা দিয়ে পেঁচায় রাখি। তো এই যে জিনিসটা আটকায় রাখিস, তার যার ওজন আছে, সে কি করে, সেই প্যারটাকে মানে টান দিয়ে ওটাকে খুঁড়ে মানে বের করানোর চেষ্টা করে। এখানে একটা মোমেন্ট, মানে ওটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ঘুরতে দেয় না। এই ধরনের সাপোর্টটাকে আমরা বলবো ফিক্স সাপোর্ট। অর্থাৎ ওয়ালের মধ্যে যে প্যারা আমরা ঢুকে দেই, সেই সাপোর্টটা হবে আমাদের ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট মনে রাখবা, ফিক্সড সাপোর্টে তার 3টা রিয়াকশন সে দেওয়ার মতো ক্ষমতা রাখে, এফএক্স, এফওয়াই এবং মোমেন্টস। একটা সাপোর্টে সর্বোচ্চ 3 ধরনের রিয়াকশন হয়, একটা এফএক্স, একটা এফওয়াই, আর হচ্ছে মোমেন্ট। এফজেড না কিন্তু, এফএক্স, এফওয়াই, এফজেড কিন্তু না, এফএক্স, এফওয়াই এবং এর আবার 3 রকম আছে, এমএক্স, এমওয়াই, এমজেড। আমরা যদি একটা এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাই, তাহলে এমএক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরালে এমওয়াই, এবং জেড অক্ষের সাপেক্ষে যদি ঘুরাই তাহলে এমজেড। মোমেন্ট 3 ধরনের হতে পারে, কিন্তু আমরা মোমেন্টটাকে একটাই ধরি। তাহলে সাপোর্টে, ফিক্সড সাপোর্টে সর্বোচ্চ 3টা রিয়াকশন, 3টে সে দিতে পারে। হিঞ্জ সাপোর্টে 2টা দিতে পারে, আর দিতে পারে না কি, সেটা হচ্ছে মোমেন্ট সে দিতে পারে না, বা ঘূর্ণন প্রবণতাকে সে কি করতে পারে না, আটকাতে পারে না, বাধা দিতে পারে না। আর রোলার সাপোর্টে শুধুমাত্র এফএক্স রিয়াকশন দিতে পারে, মোমেন্ট দিতে পারে না, এবং এফএক্সও সে দিতে পারে না। এই হচ্ছে আমাদের সাপোর্ট। এখন এফএক্স, এফওয়াই, একটা এফএক্স, এফওয়াই আর হচ্ছে এম। একটা বিল্ডিং কি করে, আমরা একটা বিল্ডিংয়ে যদি অনেক ওজন দিয়ে যদি হরিজন্টালি সরাতে চাই, এরকম করে ধাক্কা দিয়ে সরাবো, আমি কি সরাতে পারি না। তারপরে ওই বিল্ডিংয়ে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং করা আছে, যে লোড আছে, ওর নিজস্ব যে ওজনটা আছে। আবার আমরা কি লোড দিই, একটা ঘূর্ণিঝড় যখন আসে প্রচুর পরিমাণে কিন্তু লোড দেয়, তো ওই কিন্তু সরে না। তার মানে আমরা বলতে পারি একটা বিল্ডিংয়ে হরিজন্টালি যত লোড আসে, সবগুলো লোডকে
যোগ করলে যে ভ্যালুটা হয় ওই বিল্ডিংটা সেই পরিমাণ কি রিয়াকশন দিতে পারে, সে কারণে বিল্ডিংটা মুভ করে না। বুঝতে পারছি যে একটা বস্তু স্থির অবস্থা থাকে এর অর্থ হচ্ছে যে ওকে যদি আমি হরিজন্টালি যে কোনো দিকে ভূমির সমান্তরালে আমরা ফোর্স প্রয়োগ করি, বিভিন্ন ধরনের আমরা যে চিন্তা করি যে 100 জন লোক, 100 অনেক রকম বয়সীর লোক আমরা বিল্ডিংয়ের উপরে আমি ধাক্কা দিচ্ছি, তার মানে কেউ হয়তো বা 100 কেজি লোড দেবে, কেউ হয়তো 50 কেজি লোড দেবে, কেউ 30 কেজি লোড দেবে, কেউ 90 কেজি লোড দেবে, কেউ 150 কেজি লোড দেবে। হ্যাঁ, এই যে ভিন্ন ভিন্ন ধরনের লোড একই ডিরেকশনে দিচ্ছি আমি, একই ডিরেকশন যদি হয় তাহলে সবগুলো, তাহলে এখানে টোটাল লোড কত হচ্ছে, সব ধরনের প্রতিটা মানুষের যে লোডটা দিয়ে অ্যাপ্লাই করতেছে সবগুলো লোডটাকে যোগফলই আমি বলতে পারবো যে ওই বিল্ডিংয়ের উপরে লোড করতেছে, কিন্তু বিল্ডিংটা সরতেছে না। তার মানে সবগুলো লোডের যোগফল যদি যদি 1000 কেজি হয় তাহলে বিল্ডিংটা আমাকে রিয়াকশন দিচ্ছে 1000 কেজি। যদি বিল্ডিংটা যদি 1000 কেজি রিয়াকশন দিতে না পারতো, সে 90 কেজি যদি আমাকে রিয়াকশন দিত তাহলে বিল্ডিংটা ভেঙে পড়তো বা বিল্ডিংটা মুভ করত। এই কারণে এখানে একটা ফর্মুলা আছে যে যত ধরনের এক্স বরাবর যত ধরনের লোড থাকুক না কেন, 10 কেজি, 10 টন, 20 টন, 50 টন, 1 টন, 2 টন, 1.5, যত ধরনের সবগুলো যোগ, এটাকে ইঞ্জিনিয়ারিং এর টার্মে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স। সামেশন অফ, উল্টা দেখা যায় তাই না, আমি তো আসলে ভুলে গেছি। সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ এক্স সমান যদি 0 না হয় তাহলে সেই বস্তুটা মুভ করবে। সামেশন অফ এফ এক্স অর্থাৎ অ্যাকশন এবং রিয়াকশন, অ্যাকশন যেদিকে হবে রিয়াকশন তার অপোজিটে অবশ্যই হবে। আবার এদিকে চিন্তা করতে পারি যে একটা বিল্ডিং এক পাশ থেকে আমরা 50 জন লোক ধাক্কা দিলাম, কিন্তু অপোজিট সাইড থেকে আবার 10 জন লোক আবার উল্টো দিক থেকে চাপ দিল, তাহলে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফোর্স এবং নেগেটিভ ফোর্স এগুলো কিন্তু প্রত্যেকটারে কিন্তু গুরুত্বপূর্ণ, আলাদা, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন যোগ করব ফোর্স কিন্তু ডিরেকশন আছে, ফোর্স কিন্তু ভেক্টর রাশি, মান যাই হোক না কেন ওটা ডিরেকশন ছাড়া কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা যাবে না, ভেক্টর রাশি সম্পর্কে ভালো জানতে হবে। আর এদিকে আমরা 100 জন লোক যে পরিমাণ লোড দিল সব, বা ওই দিক থেকে আবার উল্টো দিকে আমার 50 জন লোক যে পরিমাণ লোড দিচ্ছে সেগুলো যোগ করব। যোগ করার পর কোনটা বেশি হচ্ছে, 100 জন লোকেরটা বেশি হচ্ছে, 50 জনের লোকের অ্যাকশনটা বেশি হচ্ছে, যেটা বেশি হবে যোগ বিয়োগ যা থাকবে সেটাই হচ্ছে রিয়াকশন হবে, কার ওই বিল্ডিংটা বা ওই স্থাপনাটা বা ওই বস্তুটার রিয়াকশন হবে। আমি এদিকে 100 টন লোড দিচ্ছি, ওইদিকে আবার কয়েকজন মিলে 30 টন লোড আমাকে উল্টো দিকে দিচ্ছে, তাহলে 100 থেকে 30 বাদে 70 টন লোড কাজ করবে। এই 70 টন লোড কিন্তু আমাকে রিয়াকশন হিসেবে আমার বিল্ডিংটা আমাকে দেবে। এই জন্য বলা হচ্ছে তাহলে কী হচ্ছে, এদিকে 100, ওইদিকে আবার 50, এদিকে 100, ওই দিক থেকে দিলে 30, তাহলে 100 + 100 - 30, আবার হচ্ছে রিয়াকশনটা হচ্ছে কত, 70, ওটা -70, তাহলে যোগ করলে কী হচ্ছে, 0 হচ্ছে। এটা হলো বীজগণিতীয় যোগফল। সামেশনটা এখানে বীজগণিতীয় যোগফল, অর্থাৎ একই ডিরেকশনগুলো যোগফল, আবার উল্টো ডিরেকশনেরটাও যোগফল করে আবার বিয়োগ করতে হবে, এটা বীজগণিতীয় যোগফল, 0 হতে হবে। সামেশন অফ এফ এক্স = 0। এর অর্থ হচ্ছে যতগুলো ফোর্স যত ডিরেকশনে কাজ করছে না কেন সবগুলো ডিরেকশনের বীজগণিতীয় যোগফল আমার 0 হতে হবে। রিয়াকশনটাও কিন্তু এক ধরনের ফোর্স, এই ফোর্সটাকেও আমাকে আমলে নিতে হবে। একইভাবে যদি আমরা চিন্তা করি যে
একটা বস্তুকে আমি উপর দিকে টান দিয়ে তুলতে চাই, আমি যদি সাপোর্ট থাকে আমি উপর দিকে টান দিয়ে তুলতেছি, আমার আপা কেমন আছেন, আপা আছেন না ভাগ্নি আছে আমার মেজো বোন কুমিল্লা থেকে, উপরের দিকে যদি আমি টানি তাহলে রিয়াকশনটা এবার কোন দিকে হবে, আমি উপর দিকে আমি অ্যাপ্লাই করছি, অ্যাকশন হচ্ছে আমার উপরের দিকে, এবার রিয়াকশন হবে আমার নিচের দিকে। এখানেও তারপর আমার বিল্ডিংয়ের কথা যদি আমি চিন্তা করি, বিল্ডিংকে আমি যদি বহু মানুষ টেনে উপরের দিকে তুলতে চাই বা একদম নিচে চাপ দিয়ে নিচের দিকে ঢুকাতে চাই, তাহলে আমরা পারবো না। উপর থেকে উপর এবং নিচ দিকে যেভাবেই লোড আসুক না কেন, বীজগণিতীয় যোগফল FY বরাবর বীজগণিতীয় যোগফলও হবে 0। এটা সামেশন অফ FX সমান 0, তার মানে এক্স বরাবর তার কোনো মুভমেন্ট হবে না। আর সামেশন অফ FY সমান 0, সামেশন অফ FY সমান 0, তার মানে ওয়াই বরাবরও কোনো ভার্টিক্যালি কোনো মুভমেন্ট হবে না। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, এবার একটা বস্তুকে যদি আমরা চিন্তা করি, এই একটা আমার বস্তু, একটা বিল্ডিং, আমি এটাকে ঘুরাইতে চাই, বিল্ডিংটা যদি এরকম করে ঘুরতে দিতাম তাহলে কি হতো, আমরা নড়তাম না, আমরা এদিকে তাকায় ধরতে যে কেউ আমাকে এদিক করছে, আমি ঘুরে দিতাম, তাই না? তাহলে কিন্তু বিল্ডিংটা আসলে কি ফেল করতো। এটা যদি বিল্ডিং হয়, বিল্ডিংটা কিন্তু এরকম ঘুরতে দেওয়া যাবে না। এই ঘুরতে দেওয়া মানেটা কিন্তু মোমেন্ট, এই ঘুরতে দেওয়া মানেটা মোমেন্ট। তার মানে এই যে বিল্ডিংয়ের অনেক ধরনের মোমেন্ট কাজ, অনেকেই হয়তো এটা ঘুরানোর চেষ্টা করতেছে, অনেকেই বিভিন্ন ধরনের মান দিয়ে, আবার উল্টো দিক দিয়ে আবার অনেকেই আবার উল্টো দিক দিয়ে বিভিন্ন মান দিয়ে কিন্তু একে আবার ঘুরানোর চেষ্টা করতে পারে। তার এইগুলোর যোগফল, বীজগণিতের যোগফল, দেখা যায় সাম মোমেন্ট আছে, সেই মোমেন্টটার সমপরিমাণ মোমেন্ট আমাকে রিয়াকশন হিসেবে এই বিল্ডিংটি আমাকে দেবে। এই কারণে এক্ষেত্রে বলা হয় যে সামেশন অফ মোমেন্ট, সামেশন অফ mx যদি হয়, সামেশন অফ mx সমান 0, সামেশন অফ my সমান 0, সামেশন অফ mz সমান 0। তার মানে কোনো দিকেই তো বিল্ডিংটাকে আমার ঘুরতে দেওয়া যাবে না, এক্স অক্ষ বরাবর ঘুরতে দেওয়া যাবে না, ওয়াই অক্ষ বরাবর ঘুরতে দেওয়া যাবে না, জেড অক্ষ বরাবর ঘুরতে দেওয়া যাবে না, সব দিকেই তাকে আমার কী করতে হবে, লোডগুলোকে এমনভাবে করতে হবে যাতে করে লাস্টে 0 আসে। ফলাফল যদি 0 না হয়ে যদি কিছু একটা আসে, তার মানে বুঝতে হবে যে ওই স্থাপনাটা কি মুভ করছে, ঘুরছে, কিছু একটা হবেই, যেটা হতে দেওয়া যাবে না। এই জন্য আমি বিশেষ করে আমি যখন ইন্টারমিডিয়েট যখন পড়ি, ইন্টারমিডিয়েট পড়ার সময় ওখানে স্থিতিবিদ্যা নামে একটা বই ছিল, হায়ার ম্যাথে দুটা ছিল, গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা। গতিবিদ্যার বইয়ের পড়াশোনা করলে এই যে সামেশন অফ এফেক্ট সমান 0 কখনোই হবে না, কারণ সামেশন অফ এফেক্ট যদি 0 হয়ে যায় তার মানে বস্তুটা গতিশীল না, তাহলে গতিবিদ্যার অঙ্কটা হবে না। অথবা গতিবিদ্যার অঙ্ক করে বলতে হবে এই বস্তুটা স্থির অবস্থায় আছে, গতিবিদ্যার অঙ্ক করে বলতে স্থির অবস্থায় আছে। যেমন আমি যদি বলি আমার কাছে কোনো টাকা নেই, আমি এভাবে বলতে পারি আমার কাছে 0 টাকা আছে, আমার কাছে 0 টাকা আছে, এটা যদি ম্যাথমেটিক্সের ভাষা। সেরকম গতিবিদ্যার অঙ্ক করে যদি গতিবিদ্যার অঙ্ক করতে গেলে দেখা যায় গতিশীল থাকবেই, কখনো একটা স্থির থাকবে না। বাট অনেক সময় দেখা যায় যে স্থির হয়ে যায়, মন্দন কোনো একটা গাড়ির গতি থামানোর চেষ্টা করতেই পারি আমরা, ঠিক আছে? ফাহিম আহমেদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গতিবিদ্যার অঙ্কের মধ্যে কিন্তু সামেশন অফ এফেক্ট সমান 0 হয় না, সামেশন অফ এফওয়াই সমান 0 হয় না, সামেশন অফ মোমেন্ট সমান 0 হয় না। কিন্তু স্থিতিবিদ্যার যে আমাদের বইটা ছিল খুবই মজার বই। আমি মনে করি যে গতিবিদ্যার চেয়ে স্থিতিবিদ্যার বই অঙ্কগুলো আরও অনেক মজার। কারণ কি, অঙ্কটা ভুল হয়েছে কিনা এটা সহজে বোঝা যায়, কীভাবে সামেশন অফ এফেক্ট সমান 0 হয়েছে কিনা। রিয়াদ কাদেরিন ময়মনসিংহ থেকে, রিয়াদ কেমন আছো? আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য, সিভিলের শিক্ষার্থীদের জন্য আমি লাইভ ক্লাসে আয়োজন করেছি, বিশেষ করে করোনা ভাইরাস উপলক্ষে। এরা যাতে ঘরে থাকে, ঘরে থেকে যাতে কিছুটা করতে পারে, অথবা আমার এক্সপিরিয়েন্সটা তারা যদি নিতে পারে। স্থিতিবিদ্যার অঙ্কের মধ্যে যেটা হচ্ছে
মজার বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটা হয়েছে কি না, অঙ্ক করেই কিন্তু বোঝা যায় যে আসলে অঙ্কটা হয়েছে কি না। রাইট, উত্তরটা ঠিক আছে কি, সামেশন অফ এফ এক্স সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0, সামেশন অফ মোমেন্ট সমান 0। যদি এগুলো না হয় তার মানে বুঝতে হবে অঙ্কের মধ্যে কোথাও না কোথাও রং, কোথাও না কোথাও ভুলে গেছে। আমি লামির উপপাদ্য নামে একটা অধ্যায় ছিল, আমি একটা ছোট্ট গল্প বলি। আমার ইন্টারমিডিয়েটে আমি একটা স্যারের কাছে কিন্তু চরমভাবে মার খেয়েছিলাম, চরমভাবে, যেটা মনে হলে আমার আমার এখন কষ্ট লাগে না, আমার এখন একটা স্মৃতি হিসেবে আমি অনেকে গল্প বলি। সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার যে লাস্ট দিন হয়, লাস্ট দিন হায়ার ম্যাথ পরীক্ষা হলো, 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হলো। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আমার বড় ভাইকে বললাম, উনি হচ্ছে সাইক গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান, সাইক গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান, সাইক পলিটেকনিক ইনস্টিটিউট, অনেক প্রতিষ্ঠান আছে, আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউট, তারপর হচ্ছে আনোয়ারা নার্সিং, তার অনেক প্রতিষ্ঠান আছে। আমার বড় ভাইকে বললাম যে ভাই আমি আজকে আমার বন্ধুর বাসায়, আমার ওখানে একটু ওখানে থাকবো, বন্ধুর বাসায় আমার খালা আমাদেরকে রাতে খাওয়া দাওয়া করাবে। ভাইকে বললাম, ভাই বললো যে তাই নাকি, ঠিক আছে বস। আমাকে বসালো, বসানোর বলতেছে যে আমার ভাইয়ের একটা ইয়ে ছিল, মানে বুক সেলফ ছিল। আমার ভাই তখন মনে হয় পড়তো, অনার্স না মাস্টার্স ভুলে গেছি, যাই হোক আমাকে বলতেছে যে বুক সেলফে যাবি, অমুক বইটা নিয়ে আসবি, অমুক আফসারুজ্জামান লুৎফুজ্জামান নামের স্যারের একটা বই আছে ম্যাথমেটিক্স, বইটা নিয়ে আসবি, জ্যামিতি বইটা নিয়ে আসবি। হ্যাঁ, গিয়ে খুঁজে 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 নিজের নাম টাম খুঁজে আমি ওই দিন বিকালবেলায় আমার বড় ভাই আমাকে বলি বইটা নিয়ে বস। বইটা নিয়ে বসালো, বসানোর পরে আমাকে ভাই আমাকে পড়ানো শুরু করলো জ্যামিতি, কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, দুটো বিন্দু এক্স এবং ওয়াই, একটা এক্স ওয়াইয়ের সাপেক্ষে একটা বিন্দু স্থানাঙ্ক হয়, এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু কীভাবে হয়, কোথাও দূরত্ব গিয়ে একটা বিন্দুকে পাওয়া যায়, দুইভাবে পাওয়া যায়, একটা পোলার দিয়ে পাওয়া যায় আর হলো কার্টেসীয় দিয়ে পাওয়া যায়। আমাকে বোঝানো শুরু করলো এবং সেই দিনই দুইটা বিন্দু দূরত্ব আমাকে কিন্তু নির্ণয় করতে শিখাইছে। ওই দিনই x1 - x2 স্কোয়ার প্লাস x2 y1 - y2 স্কোয়ার রুট আবার দিয়ে আমাকে ওই দিনই আমাকে দুটো বিন্দুর দূরত্ব কত আমাকে কিন্তু শিখাইছে। সেই দিন থেকে ওই পরীক্ষা যেদিন সেই দিন থেকে কিন্তু আমি আমার ইন্টারমিডিয়েটের পড়াশোনার লাইফে অংশ নিই। আমি জানি না, আমি এই গল্পটা অনেককেই করি, আমার খুবই স্মরণীয় দিন একটা। এবং আমি আমার বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা তো আসলে না, আসলে বড় ভাই আমার কি বলবো, এটা কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। বড় ভাইকে আমি কোনো কিছু তুলনা দিয়ে তাকে আমি ছোটো করতে চাই না। আমি খুবই কৃতজ্ঞ আমার বাবার মতো, তার জন্য আজকে আমি আজকে সিভিল ইঞ্জিনিয়ার হয়েছি। সত্যি কথা, আমি যখন এসএসসি পাস করি সিভিল ইঞ্জিনিয়ারিং আমি বুঝতাম না, বুয়েট মানে কি আমি বুঝতাম না। আমার ভাই, বড় ভাই, তার ধারণা ছিল, তার কনসেপ্ট ছিল যে আমি ম্যাথমেটিক্সে ভালো ছিলাম, ফিজিক্সে ভালো, কেমিস্ট্রিতে ভালো, আমার কেরিয়ারটা হয়তো বা আমার উচ্চশিক্ষাটা হয়তো বা আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলেই হবে। সাথে আরও ছোটোবেলার একটা গল্প বলে আমি অনেককে বলি, ছোটোবেলার গল্পটা পরে বলি। তো সেদিন থেকে আমার পড়াশোনা শুরু। তো এত মানে চমৎকার কনসেপ্ট নিয়ে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা শুরু করলাম। এই ক্লাসে যখন যাই 3 মাস পর ক্লাস, 3 মাস পর আমি ম্যাথমেটিক্সের ক্লাসে আমি যখন যাই, প্রথম দিন আমাদের কারমাইকেলের শ্রদ্ধেয় চমৎকার খুব ভালো একজন শিক্ষক, স্যার তো অবশ্যই রিটায়ার্ড করেছে, নীরজ স্যার, কারমাইকেল কলেজ, নীরজ স্যার ব্ল্যাকবোর্ড অঙ্ক পড়াচ্ছে। আমি স্যার অঙ্ক পড়াচ্ছে, অঙ্ক দেখেই আমি আমার খাতে পড়া শুরু করলাম। আমি আমার ফার্স্ট বেঞ্চে বসা খুব পছন্দ করতাম, সাজ্জাদ হোসাইন খুব পছন্দ, ফার্স্ট বেঞ্চে বসতেই হবে এনি হাও, এটার জন্য মারামারি করা হলো, মারামারি করবো। হ্যাঁ, আমাদের কারমাইকেল কলেজে একটা রেওয়াজ ছিল, সামনে বেঞ্চ বসা নিয়ে একটু মারামারি করতে হয়, আর সেটা তো প্রস্তুত ছিলাম, কিন্তু আমি আমার সিট ছাড়তাম না, শহরের ছেলে ছিলাম। যাই হোক, স্যার অঙ্ক, স্যার তো সময় লাগবে, যদি
ক্লাসে ছাত্রকে বোঝাই অঙ্কটা করবো, কিন্তু আমি তো স্যারের কথা না শুনেই কিন্তু আমি অঙ্ক করা শেষ করে দিচ্ছি। স্যার এটা খেয়াল করে স্যার এসে দেখে কী পরিচয় নিল, কী করো তুমি, কী করতেছো, খাতা দেখি যে আমি অঙ্ক করছি, নির্ণয় ডিটারমিনেশন অঙ্ক করাচ্ছি, নির্ণয়। আমার অঙ্কটা শেষ করে ফেলছি, স্যার এসে দেখার পরে আমি শেষ করে ফেলছি, এটা দেখে স্যারের ভীষণ রাগ। স্যার আমাকে ডাক্তার দিয়ে এই 2 হাতের কোণের মধ্যে এখানে এখানে ততক্ষণ পর্যন্ত তার তৃপ্তি না হয় মেরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে সে মারছে। মারার পরে সে ব্ল্যাকবোর্ডে গেছে, আবার লিখতেছে, আবার তো কী যেন মনে হলো, আবার আসলো এসে আবার মারা শুরু করলো। 2বার মারছে, হ্যাঁ 2বার মারছে। এটা আমার জীবনের খুব স্মরণীয় একটা দিন, আমার কলেজ লাইফের খুব স্মরণীয় দিন। আমি এটা অনেককে বলতে খুব মজা পাই, আমি তোমাদেরকে শেয়ার করলাম। আবু সায়েম সবুজ, থ্যাংক ইউ। তো সেই ইন্টারমিডিয়েটে স্থিতিবিদ্যার অঙ্ক ছিল। অঙ্কের যে অঙ্কের কনসেপ্টটা আমার খুবই ভালো ছিল, যে কারণে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং করতে অনেক সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। মায়ের কথা মনে আছে, স্যারের সঙ্গে পরে দেখা করছি, স্যার আপনি কিন্তু অনেক মেরেছিলেন। স্যার বললেন, বোকা, আমরা কি তোকে এমনি মারি, আমরা তো তোদেরকে ভালোর জন্য মারি। আমি স্যার এটা বলতে হবে না, আপনি মারছেন স্যার, আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে আপনাদের দোয়ায়। তার সঙ্গে দেখা করে আসছি, তার সাথে এখন আমার যোগাযোগ আছে। স্যার অনেক ভালো মানুষ, স্যার ভালো থাকুক, স্যার সুস্থ থাকুক এই কামনা করি। স্যারকে মনে পড়ে আমার। এই সাপোর্ট এমন একটা জিনিস, এই সাপোর্টের কনসেপ্ট যদি আমার ভুল হয়, তাহলে আমি এক সিভিল ইঞ্জিনিয়ারিং যখন কোনো একটা মেম্বার কলাম ডিজাইন করতে যাব, বিম ডিজাইন করতে যাব, স্ল্যাব ডিজাইন করতে যাব, এই সাপোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হয়। কোথায় টেনশন হয়, কোথায় কম্প্রেশন হয়, কতদূর পর্যন্ত টেনশন কাজ করে, কতদূর পর্যন্ত কম্প্রেশন কাজ করে, এটা কিন্তু টোটালি সাপোর্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি মোমেন্ট। যা বললাম, মোমেন্ট ছাড়া কিছু নেই দুনিয়াতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোমেন্ট। মোমেন্টটা কি? আমি মোমেন্ট, আমার ইঞ্জিনিয়ারিং ভাষায় মোমেন্ট যদি পরে বলি, আমি বাস্তব জীবনের মোমেন্টটা বলি। আমরা বলি না ঘুরে দাঁড়াও, কি বলি? ঘুরে দাঁড়াতে হবে, এখনই সময়, ঘুরে দাঁড়াও। এই যে কথাটা বলি, এটাই আসলে মোমেন্ট। ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ঘূর্ণন কোনো একটা অবজেক্টের মধ্যে যখন, আমি এখন ইঞ্জিনিয়ারিং ভাষায় আসি, একটা বস্তুর উপর যখন লোড আসে, সে বস্তুটার উপর তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। একটা বস্তু যখন নর্মালি যখন থাকবে, ওকে কোনো লোড দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমি যদি বলা হয় যে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, আমরা চলাফেরা করছি, বন্ধুর সাথে আড্ডা মারছি, টাকা লাগছে বাবার কাছে চাইছে, বাবা দিচ্ছে, কোনো টেনশন আছে? যখন আমার চাকরি করার পর, যখন আমার বাস্তব জীবনে যখন যাব, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না। কি আমার একটা লোড আসছে, তাহলে কী লোড? আমার দৈনন্দিন যে চলার যে খরচ, সেটা তো আমি বাবার কাছে চাইতে পারি না, এটা আমার একটা লোড। আবার চিন্তা করি যে আমার পরিবারটা সচ্ছল নয়, আমার বাবার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাচ্ছে, আগের মতো ইনকাম নাই, তাহলে পরিবারটা চলবে কীভাবে? তাহলে আমি যদি চিন্তা করি, এই চিন্তা করাটা এটা একটা লোড, মানসিক চাপ। বাবা যদি না থাকে, অর্থ উপার্জন করার ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা কি করি? আমরা নিজের দায়িত্বটা নেই। তার মানে কি? আমাকে লোডটা নিতে হচ্ছে। এই লোড, এটা যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত মেম্বারের কোনো ক্যারেক্টার চেঞ্জ হবে না। মেম্বারই থাকবে, ওর কিছু, কোথাও কোনো টেনশন আসবে না, কোথাও কোনো কম্প্রেশন আসবে না। কিন্তু যখনই লোড আসবে, তখন কিন্তু আমি কী করবো? যখন আমার ইনকাম করার চিন্তা থাকবে, তখন কী করি? আমি এখন মুভ করতে হবে, ঢাকায় যাবো, অমুককে ফোন করবো, ভাই আমার চাকরি দরকার, যে চাকরি হোক না কেন। এই যে রাতে তার ঘুম হচ্ছে না, দিনের বেলা পরিশ্রম করতেছে, বোনকে স্কুলে বেতন দিতে হবে, মায়ের জন্য শাড়ি কিনতে হবে, রাতের খাবার নাই, চাল কিনতে হবে, এই যে তার চিন্তা, এত ধরনের চিন্তাগুলো, প্রত্যেকটা কিন্তু একটা লোড।
তখন তুমি কিন্তু আর এই ছোটোবেলার মামুন আর এখনকার মামুন কিন্তু এক না। এখন আমার উপর লোডটা কী আছে জানো? আমার বড় লোডটা হচ্ছে আমার একটা সংসার চালানোর কিন্তু আমার লোড না। আমার লোডটা হচ্ছে আমি যে দায়িত্ব নিয়েছি, যে আমি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি, আমার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যে উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এটাই এখন আমার লোড। কি? যে উদ্দেশ্যে ভর্তি হয়েছে সেই উদ্দেশ্য অনুসারে কাজ করা, টিচার ম্যানেজ করা, টিচার ভালো মতো ক্লাস নিচ্ছে কিনা, ঠিক সময়ে যাচ্ছে কিনা, টিচারদের বেতন ঠিক দিতে পারতেছে কিনা, এই যে কোয়ালিটি, তারপর তোমাদের সার্ভিস দেওয়াটা আমার একটা লোড। যে কারণে আমি কিন্তু ঘরে বসে থাকলে আমার চলবে না, আমার চলবেই না। এই যে আজকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু কোনো লোড থেকে না, এটা কোনো লোড থেকে না, বরং আমার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য, কিন্তু আমি কিন্তু আজকে লাইভে আমি এটাকে ক্লাস বলছি। কারণ এই ক্লাসের মধ্যে এইভাবে বইয়ে পাবা না, বই পড়ে তো আমার সব কিছু অনেক কিছু বুঝি, আবার অন্য একজন যদি সহযোগিতা করে, সাপোর্ট দেয় বোঝাতে, তাহলে সেই বোঝাটা আরও কি শক্ত হয়। সেই উদ্দেশ্যে আমার এখানে আসা। তো মোমেন্ট হচ্ছে ঘুরে দাঁড়ানো, ঘোরার চেষ্টা, ঘোরার প্রবণতা। সেই মোমেন্টটা আমাদের লাইফের মোমেন্ট আর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মোমেন্টের মধ্যে তেমন পার্থক্য নেই। পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে মোমেন্ট বলতে গেলে একটা নির্দিষ্ট বিন্দু বা নির্দিষ্ট একটা অক্ষর মাধ্যমে মোমেন্ট হবে। চিন্তা করো তো, ঢেকি দেখেছি না আমরা, ঢেকি যেটাতে ধান বানে। চিন্তা করো কি থাকে, লম্বা একটা ঢেকি থাকে, এরকম লম্বা ঢেকি থাকে। ঢেকির কিন্তু আমার পা দিয়ে কিন্তু এই অংশে পা দিই, আর এই কাছাকাছি একটা অংশ কিন্তু আমাদের একটা কি থাকে, এটা ঘোরার জন্য কিন্তু এখানে আমরা পা দিলে এখানে পা দিলে এটা কিন্তু উপরে ওঠে, আবার ছেড়ে দিলে ঠাস করে নিচে নেমে যায়, গিয়ে একটা ফোর্স প্রয়োগ হয়, সেই ফোর্সটা ধানের উপর পড়ে, সেই ফোর্সে কিন্তু ধানের উপরের যে সোবলাটা কিন্তু ফেটে যায়। এই তো কনসেপ্ট। কিন্তু এই কনসেপ্টটা খেয়াল করো, একটা ঢেকির কিন্তু মাঝখানে কিন্তু ওটা না, যেটা মাঝখানে যদি দিত তাহলে এই লোডটা দেওয়ার পর ছেড়ে দিলে কিন্তু এখানে কম ফোর্সে কিন্তু এটা পড়তো। বেশি ফোর্সে পড়ার কারণে, মানে বেশি মোমেন্ট করার কারণে কিন্তু এটাকে মাঝখানে না করে দেখা যাচ্ছে যে এখান থেকে 1 ফিট 1.5 ফিটের মধ্যে কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। এই সাপোর্টটা কি? এই সাপোর্টটা কিন্তু হেন সাপোর্ট। এই সাপোর্টের কারণ এই ঢেকিটাকে তুমি টান দিয়ে টানো, ও কিন্তু খুলবে না, আবার এই বরাবর টানো, উপর দিকে টানো, ও কিন্তু খুলবে না। বাট ওকে যখন এই জায়গায় চাপ দিবা, ও তখন কিন্তু এইদিকে ওষুধ মুভমেন্ট দিতে পারে না। এটা কিন্তু আমাদের হেন সাপোর্ট। দেখো কবজা একরকম দেখতে, এটা কিন্তু একরকম দেখতে যাই হোক, ওর ক্যারেক্টার অনুসারে আমাকে সাপোর্ট চিনতে হবে। দেখো তাহলে এই অংশ আর এই অংশ, এখানে আমরা চাপ দিচ্ছি, এই চাপ দেওয়ার অর্থ হচ্ছে এটা আমরা ঘোরাচ্ছি। আবার যখন এই ফোর্সটা যখন রিলিজ করে দিচ্ছি, তখন এটা কিন্তু এখান থেকে পড়ে যাচ্ছে। এই যে পড়ে যাওয়াটা, এই যে ঘূর্ণন তো ঘূর্ণন, কিন্তু এটা ভ্যালু যখন দেবো আমি, তখন এই ঘূর্ণন প্রবণতাটা কত কম কত বেশি, এটা তো মেজার করতেই হবে। প্রচুর অনেক ঘূর্ণন প্রবণতা আছে, আর ঘূর্ণন প্রবণতা কম। এটা ঘূর্ণন প্রবণতা কম হলে আমি নিচে হাত দিলে কিন্তু হাতে কী হবে, হাত কিছু হবে না। কিন্তু বেশি ঘূর্ণন প্রবণতা যদি হয়, বেশি মোমেন্ট যদি আসে, তাহলে আমার হাতটা কিন্তু কেটে যাবে, হাত কেটে যাবে, থেতলা হয়ে যাবে। এই কারণে মোমেন্টের একটা ভ্যালু আছে। সেই মোমেন্টটা কিন্তু এই যে নির্দিষ্ট একটা, এটা যখন ঘুরবে তখন নির্দিষ্ট অক্ষ কিন্তু এটা, এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এটা ঘোরে, এটাও ঘোরে। এটার উপর ডিপেন্ড করে মোমেন্ট হয়। এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং। আমার বাস্তব জীবনে এই যেটা অন্যরকম। তাহলে এই যে ভ্যালুটা দেখো, আমি এখানে যে পরিমাণ ফোর্স দিচ্ছি, যখন রিলিজ করে দিচ্ছি, তখন কিন্তু এটা যেহেতু মোমেন্ট নিতে পারে না, তখন এটা পড়ে যায়। এই মোমেন্টের ভ্যালু নির্ণয় করার জন্য ফোর্স অ্যাপ্লাই করব, এবং
ফোর্সটা একটা মেম্বারের কোথায় কাজ করছে, যদি বলি যে এখানে কাজ করছে তখন এখানে কাজ করতো, যদি এখানে পা দিয়ে এখানে ফোর্স কাজ করে, কিন্তু ঘোরে কিন্তু এটার সাপেক্ষে যেখানে ফোর্স কাজ করে সেখান থেকে যেখানে সাপোর্টটা আছে হিঞ্জ, এই দূরত্বটা এটাই বলা হচ্ছে মোমেন্টাম, মানে এই দূরত্ব সাপেক্ষে সে দূরত্ব নিয়ে মধ্যে সে ঘুরবে লিভার আর্ম। এই মোমেন্টটা ডিপেন্ড করবে এই দূরত্বের উপরে। যে ফোর্স অ্যাপ্লাই করলো একই ফোর্স যদি সে যদি আমার ইয়েটা যদি এখানে হতো সাপোর্টটা, তা ওই একই ফোর্সে কী হতো, আমার কিন্তু ওই আগে যদি আমি 10 টন লোড দিতাম আর দূরত্ব যদি আমার 10 ফিট হয়, তা 10 টন গুণন 10 100, কারণ 10 টন লোড যদি আমি এটুকুর মধ্যে দিই 1 ফিটের মধ্যে 10 গুণন 1 তাহলে 10, 2 হলে 10 গুণ 20 ফিট। তাহলে এই দূরত্বর সাথে সম্পর্ক করে কিন্তু মোমেন্টের ভ্যালু হয়। আবার ফোর্স তো অবশ্যই আছে, একই ফোর্স যদি বিভিন্ন দূরত্বে ব্যবহার করা হয়, যে জায়গায় ফোর্সটা কাজ করে সেখান থেকে ওই যে সাপোর্টটা ওই দূরত্ব কম বেশি হলে মোমেন্টটাও কম বেশি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। মোমেন্টটা হচ্ছে যে একটা ফোর্স যদি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘোরে, বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘোরে, তাহলে ওই ফোর্স এবং ওই যে দূরত্বটা এর গুণফলটা হচ্ছে মোমেন্ট। অ্যাকচুয়ালি কি এই দুটো গুণফলের উপর ডিপেন্ড করে মোমেন্ট মানে ঘূর্ণ প্রবণতা শক্তিটা কেমন হবে এটা কিন্তু মেন করে। এই শক্তিটাই হচ্ছে মোমেন্ট। ম্যাথমেটিক্যাল টার্ম হলো মোমেন্ট সমান সমান ফোর্স গুণন ওই দূরত্বটা। এইটার উপর এই মোমেন্টটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা মেম্বারের কোথায় কম্প্রেশন হবে, কোথায় টেনশন হবে, মোমেন্টের উপর ডিপেন্ড করে। এই জন্য আমরা মোমেন্ট আলোচনা করি। নেক্সট পার্টটাই হচ্ছে মোমেন্ট না জানলে আমরা কোথায় টেনশন কোথায় কম্প্রেশন সেটা আমরা বুঝতে পারব। অনুপ কুমার হালদার, আমার দোস্ত অনুপ কুমার হালদার নাকি আমার স্টুডেন্ট, বুঝতে পারছি না, যাই হোক থ্যাংকস। এরপরে মোমেন্ট আমাকে জানতে হবে। একটা বস্তুর উপর যখন একটা মেম্বার কলাম বা বিম বা স্ল্যাবের উপর যখন একটা লোড পড়ে, তখন সেই মেম্বারের ক্যারেক্টারটা কী হবে, ও নর্মাল লোড না পড়লে কিছু হতো না, এবার কিন্তু তার মধ্যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আসলে সেই ক্যারেক্টারের মধ্যে কী কী আসবে, সেই ক্যারেক্টারের মধ্যে তারপর মোমেন্ট ডেভেলপ করবে, শেয়ার ফোর্স ডেভেলপ করবে এবং ডিফ্লেকশন ডেভেলপ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তিনটা জিনিস মোমেন্ট থেকে একটা মেম্বারের ওপর যখন লোড অ্যাপ্লাই করা হয় তখন সেই মেম্বারের উপরে তিনটা জিনিস ডেভেলপ করবে। সেই মেম্বারটার মধ্যে ডিফ্লেকশন হতে পারে না, হওয়ার চেষ্টা করবে, সেখানে মোমেন্ট আসবে, আর একটা হচ্ছে শেয়ার ফোর্স আসবে। তিন ধরনের ফোর্স আসবে। তো আমরা একটু দেখাই। তাহলে এটা যদি আমার বিম হয়, এখানে সাপোর্ট আছে আর এখানে সাপোর্ট আছে, এই সাপোর্ট আছে, তো উপর থেকে আমি লোড দিচ্ছি। লোড দিলে কি হবে, সেই লোডটা দিলে ফার্স্ট কথা এর ডিফ্লেকশন হতে চাবে, এরকম করে ডিফ্লেকশন হতে চাবে। যত লোড বেশি হবে তত সে বেশি ডিফ্লেকশন হতে চাবে, যত কম হবে তত হতে চাবে। ডিফ্লেকশন মানে হচ্ছে ডিফ্লেকশন মানে এটা কি, এটা হচ্ছে যে তার এক অবস্থা থেকে আর এক অবস্থার পরিবর্তন যে হতে চাওয়া, সে বিভিন্নভাবে হতে পারে, সে ডিফ্লেকশন। আমি তা হতে পারতেছি না, ডিফ্লেকশন। ঠিক আছে, এই যে এটা আছে আমি এরকম হয়ে গেল, এইটাও একটা ধরনের ডিফ্লেকশন, এইটাও এক ধরনের ডিফ্লেকশন। আবার কি হচ্ছে, এটার মধ্যে মোমেন্ট কিন্তু দেখা যায় না। ডিফ্লেকশন দেখা যায় বাট মোমেন্ট কিন্তু দেখা যায় না, অনুভব করা। যেমন মোমেন্টটা কি, এই যে আমরা দরজার মধ্যে কি হচ্ছে, দরজা যখন আমরা ঘোরাচ্ছি তো সে ঘুরতেছে, তো ঘোরাটা দেখা যায় কিন্তু মোমেন্ট যেটা বলতেছি সেটা কিন্তু দেখা যায় না। আবার শেয়ার ফোর্স যে কথা বলতেছি সেটা কিন্তু দেখা যায়। শেয়ার ফোর্সটা হচ্ছে এরকম যে একটা বস্তুকে আমি টানতেছি কিন্তু এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। তাহলে এটা যদি ভঙ্গুর হতো, এই মেম্বারটি ভঙ্গুর হতো তাহলে কিন্তু ছিঁড়ে যেত।
এখন এদের মধ্যে কী হচ্ছে, একটা ইন্টারনাল বন্ড আছে, সেই বন্ড মেম্বারের ক্ষেত্রে কনক্রিট এবং রড, সেটার কারণে সে ছিঁড়ে যাচ্ছে না। আমি শেয়ার ফোর্সটা নিয়ে এটা একটু গভীরে যেতে হবে, আমি বলবো। আর মোমেন্টটা হচ্ছে যে এই যে ডিফ্লেকশন হওয়ার চেষ্টা করলো, এখানে কিন্তু মোমেন্টটা বোঝা যায়। কি বোঝা যাচ্ছে? এভাবে যদি বলি, এইটা তো ডিফ্লেকশন নাকি? ডিফ্লেকশন তো এমনি এমনি হয় নাই, ওকে আগে ঘুরতে হয়েছে, এই যে ঘূর্ণনের প্রবণতাটা, এটাই কিন্তু মোমেন্ট। কত ফোর্স দিচ্ছি, কত ফোর্স এখানে দিচ্ছি, এবং এটা এই যে আঙ্গুলটা দিচ্ছি আমি, এটার সাপেক্ষে সে কিন্তু ঘুরতেছে, এবং এই দূরত্ব হচ্ছে ডি। আমি পি মানে এটা ফোর্স দিচ্ছি, এই ডি দূরত্বে পি ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের মোমেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে মোমেন্ট। তাই মোমেন্টটা কোথায় কাজ করছে বেশিরভাগ? এই জায়গায়, এই যে এই আঙ্গুলে যেখানে সাপোর্টটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই কাপড়টা ছিঁড়ে যাচ্ছে, এটা টেনশন, আর এই পাশে কুচকে যাচ্ছে হচ্ছে কম্প্রেশন। এই মোমেন্টের কারণে ডিফ্লেকশন হতে থাকে। ঠিক আছে, এখন মোমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, আর একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট আর একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এটা কিন্তু আমার মেয়ের একটা খেলনা, পরিচয় করা দিই, তাই না? এটা আমার মেয়ের খেলনা। কিন্তু এই যে মেম্বারটা আছে, এই মেম্বারটা কিন্তু আসলে তোমাদেরকে পড়াতে কি অনেক হেল্প করছে। কম্প্রেশন বোঝা যাচ্ছে, টেনশন বোঝানো যাচ্ছে, মোমেন্ট বোঝানো যাচ্ছে, ডিফ্লেকশন বোঝা যাচ্ছে, সব বোঝানো যাচ্ছে। মোমেন্ট বোঝানো যাচ্ছে, টানতেছে, তাই না? চমৎকার একটা মেম্বার। কিন্তু এটা যদি আমরা এই মেম্বারটা শেখাতাম, এটাকে স্কেল, এটা যদি আমি শেখাতাম, তাহলে কী হতো? আমি ডিফ্লেকশনটা কিন্তু আমি দেখাতে পারতাম না, তাই না? মোমেন্ট ডিফ্লেকশন দেখাতে পারতাম না, মোমেন্ট দেখাতে পারতাম না, তারপরে টেনশন দেখাতে পারতাম না, কম্প্রেশন দেখাতে পারতাম না, তারপরে হচ্ছে কি অনেক কিছু দেখাতে পারতাম না। বাট এটা একটা বাস্তবে কিন্তু আমাদের এইরকমই করতে হবে। বাস্তবে আমাদের টানলে ছিঁড়বে না, ডিফ্লেকশন হবে না, হতে দেওয়া যাবে না, মোমেন্ট আনা যাবে না, মোমেন্ট আসলেও সেটাকে আমার ডিজাইন করে বাস্তবে কিন্তু এরকম একটা সলিড আমাকে জিনিস দেখাইতে হবে। আর পড়ার জন্য আমার মেয়ের পুতুলটা এটাকে সানফ্লাওয়ার, এটাই কিন্তু পারফেক্ট। তো মোমেন্ট তো আমরা নিশ্চয়ই বলেছি, বুঝতে পারছি দুই ধরনের মোমেন্ট হয়, একটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট আর একটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এখন নেগেটিভ মোমেন্ট কোথায় হয়? একটা বিল্ডিং যেহেতু একটা ফিক্সড একটা আইটেম, এখানে লোড উপর থেকে আমরা দাঁড়ায় হাঁটাহাঁটি করি, মানুষজন হাঁটাহাঁটি করে আসবাবপত্র রাখা হয়, এই লোড কিন্তু আসলে সবসময় নিচের দিকে কাজ করে। ইমরান খান, থ্যাংক ইউ। মোহাম্মদ হজরত আলী, থ্যাংক ইউ। আমরা শেয়ার করবো এটা। আমরা বিল্ডিংয়ের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু লোড যা আছে, মোমেন্ট কোথায় হবে, নেগেটিভ মোমেন্ট কোথায় হবে, পজিটিভ মোমেন্ট কোথায় হবে, সব কিন্তু সেম। এটা মুখস্থর মতো। যদি নতুন কোনো মেম্বারের নতুন ধরনের কোনো লোড না দিই, সেক্ষেত্রে কিন্তু বিল্ডিংয়ের ক্ষেত্রে একই। কী ধরনের বিমে কী ধরনের, কোথায় পজিটিভ মুভমেন্ট হয়, কোথায় নেগেটিভ মুভমেন্ট হয়, কোথায় কম্প্রেশন হয়, কোথায় টেনশন হয়, এগুলো কিন্তু ফিক্সড। এই জন্য আমরা এটা মুখস্থই করতে হবে। কিন্তু মুখস্থ করার চেয়ে আমরা যদি জ্ঞানটা যদি নেই, কনসেপ্টটা যদি নেই, তাহলে মুখস্থ করার দরকার হবে না। এই জন্য আমরা নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোড না দিলে মোমেন্ট আসবে না, লোড না দিলে শেয়ার ফোর্স আসবে না, লোড না দিলে ডিফ্লেকশন হবে না, লোড না দিলে কোনো মেম্বারের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। লোড আমি নেক্সট দিন আমরা আলোচনা করব। লোড একটু জেনে রাখি, লোড সাধারণত কয়েক ধরনের হয়। একটা হচ্ছে যেটা প্রচলিত, আমরা তো জানি যে উইন্ড, সে যখন একটা বিল্ডিংয়ে ধাক্কা মারে, আমরা একটা ফোর্স প্রয়োগ করেই, এটা তো অবশ্যই একটা লোড, উইন্ড লোড। আবার জানি যে ভূমিকম্প যখন আসে, তখন বিল্ডিংয়ের মধ্যে ঝাঁকুনি আসে,
যেটা একটা ঝাঁকুনি আসে, তার মানে ওখানে একটা অবশ্যই ফোর্স কাজ করে, লোড কাজ করে। তার উইন্ড লোড হয়, আর্থকুয়েক লোড হয়। তারপরে আমাদের বিদেশে যখন আমরা যদি কোনো মানে শীত প্রধান দেশে যদি খেয়াল করি যে ছাদের মধ্যে কি রাস্তার মধ্যে অনেক তুষারপাত, অর্থাৎ বরফের মতো একদম বরফ দিয়ে ঢেকে গেছে, তাহলে সেটা একটা লোড আছে না? এটা এটা ছাদের মধ্যে যদি পড়ে তাহলে এটা লোড আছে না? স্নোফল, হ্যাঁ, এটা লোড। এটা আমাদের দেশে ইম্পর্টেন্ট না, কিন্তু জানা রাখলাম। উইন্ড লোড, আর্থকোয়েক, স্নোফল এগুলো পরবর্তী বিষয় আমরা জানি। বাট যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে ডেড লোড, মৃত ব্যক্তি, যেমন মৃত ব্যক্তির লোড থাকে ডেড লোড, আরেকটা আছে লাইভ লোড। মানে এমন কিছু লোড আছে যে লোডটা কখনো পরিবর্তন হবে না, আর কিছু লোড আছে যে লোডটা এই আছে এই নাই, অনেকদিন থাকবে অনেকদিন থাকবে না। লোড যখন পরিবর্তন হয়ে যায়, পরিবর্তনশীল লোডটাকে লাইভ লোড বলা হয়। লাইভ কেন বলছি? জীবন্ত। যেমন মানুষের জীবন আছে বলেই তো মানুষ মুভমেন্ট করে। যে লোডটা আজকে এই মুহূর্তে লোড আছে, আবার কিছুক্ষণ পর নাই, আবার কিছুক্ষণ পর লোডটা আবার আসতেছে, আবার কিছুক্ষণ পর লোডটা নাই। তার মানে মনে হচ্ছে কি লোডের একটা জীবন আছে। সেই জন্য কিছু ধরনের লোড আছে যে ধরনের লোডটাকে কি লাইভ লোড বলা হয়, লাইভ লোড বলা হয়। আর কিছু ধরনের লোড আছে ও জিন্দেগিতে কোনো চেঞ্জ হবে না। যেমন কি মানুষ কি হচ্ছে, আমি আজকে আমার ওজন 76 কেজি 75 কেজি, আমি তো আগে 75 কেজিতে একবারে হই নাই। এই যে লোড আসছে, কে এসেছে আমার রাজকন্যা এসেছে। হ্যাঁ, এই যে আমার মেয়েটার ওজন কিন্তু এখন 14.7 কেজি। কিন্তু আমার মেয়েটাতে একদিন কি ওজন আরও বাড়বে। এই জন্য আমার ওজন এগুলো কিন্তু কি ডেড লোড, লাইভ লোড। এগুলো হচ্ছে লাইভ লোড। আমি লাইভ সেই জন্য না, কিন্তু যেমন বলতে পারো যে আমাদের এখানে যে সোফা সেটটা আছে, সোফা সেট আজকে এখানে আছে, কালকে এখানে নাও থাকতে পারে। বা আজকে যে সোফা সেটটা আছে, কালকে এটা এমন ডিজাইনের সোফা সেট আসলো, এটা অনেক ভারী একটা সোফা সেট আসলো। আজকে এখানে আমাদের এখানে একটা কি আছে, এখানে একটা টিভি আছে, এই টিভিটা এখানে হয়তো একদিন নাও রাখতে পারে, অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তার মানে এই লোডটা পরিবর্তন হচ্ছে। এই লোডটা হচ্ছে এই সোফা সেটের লোড। খাটটা কি হবে? খাটটা আস্তে আস্তে কাল নাই, অন্য জায়গায় এই কোণা থেকে ওই কোণায়, ঠিক আছে? এগুলো হচ্ছে লাইভ লোড। কি বলেছ বাবা? রাগ করেছ? রাগ করো নাই? একটু তোমাদের চাচ্চু আছে, ভাইয়া আছে, একটু দেখাও না, মুখটা একটু দেখাই দাও, একটু হাই করো। আমার মেয়ে ঘুম থেকে উঠে একটা হাই করো তো। হাই। তুমি বলেছো না যে মা, তুমি বলেছো না তোমাকে কোনটা বাবা? কি আমার মেয়ে আমার গেঞ্জি দেখে বলতেছে বাবা এটা গেঞ্জি কই ছিল, এটা আমার ঘরে ছিল। হ্যাঁ, কেন মা? এটা তো তোমার ঘরেই ছিল। কি বাবা, আর করবো না? আচ্ছা, তাহলে আগামীকাল দেখা হবে 4:30 ইনশাআল্লাহ। এবং আমরা আগামীকাল আমাদের প্রস্তুতিও আছে, সেই প্রস্তুতিটা আমি একটু দেখাই দিই। আমি আগামীকালকে আমি বিভিন্ন মেম্বার নিয়ে আলোচনা করব, লোড নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন ধরনের মেম্বার আছে। এটা এখানে দেখানোর জন্য এনেছি। হ্যাঁ, দেখানোর জন্য এনেছি। তো কালকে আমাদের মোমেন্ট নয়, কালকে আমাদের মেইনলি লোড নিয়ে আলোচনা করব আগামীকালকে। আজকে এ পর্যন্তই। মোহাম্মদ মেহেদি হাসান, থ্যাংক ইউ। নুর আলম স্যার আমাদের ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষক। সবাইকে ধন্যবাদ। আবারও করোনা ভাইরাসের প্রতিরোধ বিষয়ে যে সমস্ত আমাদের করণীয় আছে সেগুলো আমরা সুন্দরভাবে করব। আমরা করোনার দিকে তাকাবো না, আমরা আমাদের নিজেদের যতটুকু করার সেফ থাকার জন্য যেটুকু সেটুকু আমরা অবশ্যই করব। সবাইকে ধন্যবাদ।
আবারও দেখা হবে ইনশাল্লাহ। এগুলো আমি আসলে পরবর্তী এগুলো আমি করছি, এগুলো হয়তো আমার লাইভে তেমন কেউ আসছে না, কম কম সংখ্যক স্টুডেন্ট আসে। এরা কিন্তু পরবর্তীতে এরা ভিউয়ার হয়, পরবর্তী ভিউয়ার হয়। আমার স্কুল অফ ইঞ্জিনিয়ার্স নামে একটা পেজ আছে, স্কুল অফ ইঞ্জিনিয়ার, সেই স্কুল অফ ইঞ্জিনিয়ার্সে আমি এটা আপলোড করি, ওখানে ভিউয়ার হয়। এবং আমি ওই পেজটাকে অনলি আমি চিন্তা করছি ওখানে শুধু ইঞ্জিনিয়াররাই ওখানে ওই পেজে লাইক দেবে, সেই জন্য আমি চেষ্টা করছি ওটা লাইক বাড়ানোর জন্য। আমার শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, তোমরা বাসায় থাকো, সেফ থাকো। আর আমাকে যদি তোমার মতামত দিতে চাও, আমাকে মতামত দিবা, সেই জন্য ওয়েলকাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।